আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমরা যে সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ। সেই পরীক্ষায় তোমাদের 50 মার্কের হবে, সেখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 6টি হলো সৃজনশীল কোশ্চেন থাকবে। সেখান থেকে তোমাদের 5টি কোশ্চেনের অ্যান্সার 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 7টি সৃজনশীল থাকবে, সেই 7টি সৃজনশীল কোশ্চেন থেকে 5টি সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমাদের এই সাজেশনের উপরেই সাজেশনের ভিতর থেকেই অঙ্ক থাকবে, তবে কিছু অঙ্ক হুবহু না থেকে সংখ্যা চেঞ্জ থাকবে। তোমরা অঙ্ক করার সময় খুব ভালোভাবে করবে, যেন কোনো অঙ্ক মুখস্থ না করো। অঙ্ক বুঝে বুঝে করলে অবশ্যই আমি যে প্রশ্ন করেছি তোমরা সেই প্রশ্নের অ্যান্সার ভালোভাবে দিতে পারবে। আমি 10 নম্বর কোশ্চেনটি আমাদের এর আগে 9 নম্বর দাগ পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকে 10 নম্বর অঙ্ক সমাধান করব। এখানে প্রশ্নটি আমি পড়ছি। মাসুদা বেগম 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। 1 মাস = 30 দিন। ক, মাসুদা বেগমের মোট কত দিনের ছুটি পাওনা রয়েছে? মাসুদা বেগমের মোট কত দিনের ছুটি পাওনা রয়েছে? তাহলে মাসুদা বেগমের মোট কত দিনের ছুটি পাওনা রয়েছে, তাহলে আমাদের সেটা বের করতে গেলে দেখো এখানে 3 মাস 3 সপ্তাহ 12 দিন। তাহলে আমরা 3 সপ্তাহ = 3 মাস = 3 গুণিতক হলো 90, 3 গুণিতক হলো 30 = 90 দিন। 3 সপ্তাহ = 3 গুণিতক 7 = 21 দিন প্লাস 12 দিন, অর্থাৎ 3 মাস 3 সপ্তাহ 12 দিন = 123 দিন। অতএব ছুটি পাওনা রয়েছে 123 দিন। উত্তর 123 দিন। খ নম্বরে বলেছে মাসুদা বেগমের আর কত দিনের ছুটি নিতে পারবেন? মাসুদা বেগম এর আর কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে এখানে আমরা দেখো 2 মাস 4 সপ্তাহ এবং 3 দিনের ছুটি নিলেন, তাহলে সেইটা সমান কতদিন আমরা আগে বের করি। 2 মাস = 2 গুণিতক 30 মানে 60 দিন। 4 সপ্তাহ = 4 গুণিতক 7 = 28 দিন। তাহলে 28 দিন আর হলো 3 দিন আছে, তাহলে আমরা যদি যোগ করি টোটালি আমরা পাবো 91 দিন। এবার অতএব তিনি ছুটি নিতে পারবেন 123 মাইনাস হলো 91 = 32 দিন। তাহলে তিনি ছুটি নিতে পারবেন 32 দিনে। এবার আমরা 11 দাগের অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে করবে। বলা আছে একটি বিদ্যালয়ে 4th শ্রেণীর প্রতিদিন বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা দেওয়া হলো। এখানে তাহলে 25, 24, 20, 23, 26 এভাবে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। এখানে বলেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা কত, অর্থাৎ এর ভিতর থেকে আমাদের বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত। তারপর বলা হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্য কত এবং 5 শ্রেণী ব্যবধান নিয়ে একটি সারণী তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে এখান থেকে দেখি সর্বোচ্চ সংখ্যা। আমরা সর্বোচ্চ সংখ্যা দিকে খেয়াল করলে আমরা দেখব আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 29। তাহলে আমরা লিখব সর্বোচ্চ সংখ্যা হলো 29 এবং সর্বনিম্ন সংখ্যা আছে এখানে দেখো 3। তাহলে সর্বনিম্ন সংখ্যা হলো 3। এবার আমাকে 2 নম্বরে বলেছে, অর্থাৎ খ নম্বরে বলেছে পার্থক্য, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য।
তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্যের ক্ষেত্রে আমরা পার্থক্য সমান সমান লিখব 29 মাইনাস হলো 3, 29 মাইনাস 3 সমান সমান 26, 29 মাইনাস হলো 3 সমান সমান 26 দিন। এবার আমাদের সারণী তৈরি করতে বলেছে 5 শ্রেণী ব্যবধান নিয়ে। তাহলে 5 শ্রেণী ব্যবধান নিয়ে তোমাদের সুবিধার্থে তোমরা ছোট সংখ্যাটি আগে বসাবে। তাহলে এই শ্রেণী ব্যবধান করার জন্য আমাদের প্রথমে হবে মানে সারণী করার জন্য প্রথমে হবে শ্রেণী ব্যবধান, ট্যালি আর হলো সংখ্যা। তাহলে আমরা এটা করার জন্য আমরা প্রথমে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি এখানে লিখব। তাহলে ছোট সংখ্যা হলো 3, আর আমাকে শ্রেণী ব্যবধান নিতে বলেছে 5 করে। তাহলে 3 এর সাথে 5 গুনব। তাহলে 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 7 হলো। এবার 7-এর পরের সংখ্যাটি আমরা এখানে লিখব। তাহলে কত? 8। তাহলে 8, 9, 10, 11, 12। এইভাবে আমি পরস্পর 5 করে করে গুনব। গোনার পরে আমি লাস্টেরটায় দেখব যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা 29 এই 29 অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত সমপ্রক্রিয়া চলমান রাখব। তাহলে আমাদের দেখো 23 থেকে 27-এর ভিতরে কিন্তু আমাদের 29 নেই, মানে সবচেয়ে বড় সংখ্যা নেই। তাহলে আমি আবার আরেকবার নিব। তাহলে আমরা এখানে দেখো 28 আছে, 27-এর পরে 28। 28 থেকে যে সময় 32 নিলাম সেক্ষেত্রে এর মধ্যে 29 কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অন্তর্ভুক্ত হয়েছে। এখন আমি কি করব? প্রথমে একটি একটি করে সংখ্যা নিব। 25 কার ভিতরে সেটা আগে দেখব। তাহলে 25 আছে হলো 23 থেকে 27-এর ভিতরে। তাহলে 23 থেকে 27-এর ভিতরে একটা দাগ দিব। এবারে 24 আছে, তাহলে 24 ও 23 থেকে 27-এর ভিতরে, তাহলে আর একটা দাগ দিব। 15 আছে হলো 13 থেকে 17-এর ভিতরে। তারপরে হলো 23 আছে 23 থেকে 27-এর ভিতরে। এইভাবে আমরা প্রত্যেকটি সংখ্যা এর ভিতরে আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এবার এখানে গুনব কয়টি সংখ্যা হলো। তাহলে একটি সংখ্যা হয়েছে, তাহলে 1। এখানে 3টি সংখ্যা হয়েছে, তাহলে 3। এখানে 4টি সংখ্যা হয়েছে বলে 4। এখানে 3টি সংখ্যা হয়েছে বলে 3। এবার দেখো এখানে 5 নাম্বার দিয়ে কাটা হয়। তাহলে এখানে 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে এখানে 8টি হয়েছে। 28 থেকে 32-এর ভিতরে একটি। তাহলে আমরা টোটাল যোগ করলে হবে 20টি। তাহলে এই ছিল আমাদের 11 দাগ। এবার 12 দাগ। 12 দাগে বলা আছে নিচের সারণীতে চতুর্থ শ্রেণীর বাড়ির কাজ জমা দেওয়ার উপর তথ্য দেওয়া হলো। বলা আছে কোন দিনে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত। কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত? তাহলে এখানে আমরা দেখি 6, 4, 2, 0, 8, 20। তাহলে বৃহস্পতিবারে সবচেয়ে বড় সংখ্যা আছে, এই জন্য বলবো বৃহস্পতিবারে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত। এবার এখানে আমরা প্রথমে কোন স্তম্ভ লেখ প্রস্তুত করতে বলেছে। তাহলে প্রথমে স্তম্ভ লেখ তৈরি করতে গেলে আমরা এভাবে সমপরিমাণ গ্যাপ দিয়ে আমরা ঘর করে নিব। তাহলে এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা আছে 8। তাহলে আমরা এমনভাবে নিব যেন 8-এর চেয়ে বেশি সংখ্যা এখানে হয়। তাহলে আমরা নিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8-এর চেয়ে বেশি। তাহলে আমি আরো একটি ঘর বাড়িয়ে নেব। এরকম আমি যাতে এমনভাবে নিব যাতে আমার এই ঘরটায় এই সর্বোচ্চ সংখ্যাটা অন্তর্ভুক্ত হয়ে যায়। এবার এইভাবে ঘর নিব। এখানে আছে 1, 2, 3, 4, 5টি। তাহলে আমি একটি ঘর পর পর একটি করে নিব। তাহলে এটা বাদ দিলাম, তাহলে একটা। এটা বাদ দিলাম, তাহলে এলো 2টা। এইটা বাদ দিলাম, এলো 3টা। এইটা বাদ দিলাম, তাহলে এলো 4টা। এইটা বাদ দিলাম, তাহলে হলো 5টা।
তাহলে এই 5টা নিলেও হবে, অথবা এর সাইডে আমি আরও একটা ঘর নিতে পারি। তাহলে আরও একটি ঘর নিয়ে নিলাম। এবার আমরা আমার এখানে লেখার সমস্যা, এই জন্য আমি বলে দিচ্ছি, তোমরা এভাবে লিখবা। এখানে দেবা প্রথমে 0, তারপর হলো 1 2 3 4 5 6 7 8 9 এভাবে মার্কিং করব। এবার তারপরে আমরা প্রথম ঘরটির নাম দিব হলো, একটা ঘর পরে নাম দিব হলো রবিবার। তাহলে এখানে লিখব রবিবার, এখানে লিখব রবিবার, তারপরে হলো একটা ঘর বাদে হলো সোম, একটা ঘর বাদে মঙ্গল, এভাবে লিখব। তাহলে আমাদের রবিবারে আছে 6টি। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমরা এই 6টি কলমকে আমরা পেন্সিল দিয়ে শ্যাডো দিয়ে দেব। এই 6টিকে আমরা এখানে এভাবে শ্যাডো করে দিব। 1 2 3 4 5 6। এবার আমরা তারপরেরটা হচ্ছে কত 4। তাহলে আমরা 4টি নিব, 1 2 3 4। এভাবে 4টি নিয়ে আমরা পেন্সিল দিয়েও শ্যাডো করে দিতে পারি। পেন্সিল দিয়ে শ্যাডো করে দিলে সেটা ভালো হবে। এবার তারপরে আমাদের সংখ্যাটি কত আছে 2। তাহলে একটি ঘর বাদে আবার হলো 2 নিব। তাহলে 2 নেওয়ার পরে আমাদের পরেরটি আছে হলো 0। তাহলে 0 মানে নেওয়া লাগবে না। তারপরেরটি আছে 8। তাহলে 8 এটা লাগবে না, আমরা এটা কে নিব 6 5 6 7 8। তাহলে আমরা এখানে এটাকে দিব রবিবার, এটা সোমবার, এটা মঙ্গলবার, বুধবারে কোনো কিছু নেই 0, আর হলো বৃহস্পতিবারে হলো 8।
তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটি। এবার বলেছে কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত। তাহলে কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত, তাহলে আমাদের সেটি বের করতে গেলে কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত, তাহলে আমাদের দেখো এখানে আমরা বুধবারে আমাদের কোনো সংখ্যায় হয়নি, মানে সবাই উপস্থিত ছিল, এজন্য নাম হবে বুধবার। তাহলে বুধবার সকল শিক্ষার্থী উপস্থিত। এবার আমি 13 দাগ বলা আছে দুইটি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। 12 এর সকল গুণনীয়কগুলো লিখো এবং বলেছে 12 এর সকল গুণনীয়ক এবং কতক্ষণ পর ঘন্টা দুইটি আবার একত্রে বাজবে। তাহলে আমরা এবং বলেছে বিকাল 3টার পর কখন পুনরায় একত্রে বাজবে। তাহলে 12 এর সকল গুণনীয়ক অর্থাৎ 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা জানি 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 6 × 12 সেটি যায়, 3 দিয়ে 3 × 4 = 12 সেটি যায়, আর যায় না। তাহলে আমরা লিখলাম 1 দিয়ে হলো 12, 2 দিয়ে হলো 6, আর 3 দিয়ে 4। তাহলে 1, 2, 3, 4, 6 আর 12। এবার বলেছে পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজার সময় কত হবে। পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজার সময় হবে 12 ও 5 এর লসাগু। তাহলে 12 ও 5 এর লসাগু মানে হলো, লসাগু বের করতে গেলে 12 এর গুণিতক বের করতে হবে। তাহলে 12 এর গুণিতক 12, 24, 36, 48, 60। এবার 5 এর গুণিতক লিখি, তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। তাহলে এখানে 60 মিলে গেল। তাহলে এখানে লসাগু হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে উত্তর হবে 60 মিনিট বা 1 ঘন্টা। আর গ নাম্বার বলেছিল বিকাল 5টার পর কখন আবার বাজবে। তাহলে বিকাল 4টার পরে বিকাল 3টার পরে 3 প্লাস হলো 1, তাহলে 4টার সময় পুনরায় একত্রে বাজবে। এখানে 14 দাগে বলা আছে একজন শিক্ষক 60টি পেন্সিল ও 36টি খাতা কিছু শিক্ষার্থীদের মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। গসাগু এর পূর্ণরূপ লিখো। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিক্ষার্থী কতটি করে পেন্সিল এবং খাতা পাবে। তাহলে আমরা গসাগুর মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই লঘিষ্ঠ এবং গরিষ্ঠ বানানটি নিয়ে ভুল করো, ভালোভাবে লিখবা লঘিষ্ঠ এবং গসাগু, লঘিষ্ঠ এবং গরিষ্ঠ বানানটি। এবার বলা আছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 60 এবং 36-এর গসাগু। তাহলে গসাগু বের করতে গেলে আমরা জানি আমাদের গুণনীয়ক বের করতে হয়। তাহলে 60-এর গুণনীয়ক হবে 1, 2, 3, 4, 5, 10, 12, 15, 20, 30 এবং 60। এবং 36-এর গুণনীয়ক হবে 1, 2, অর্থাৎ 1 দিয়ে যায় তাহলে 1 আর 36, 2 দিয়ে যায় তাহলে 2 আর 18, 3 দিয়ে যায় 3 আর 12, 4 দিয়ে যায় 4 নং 36 আর 6 36। তাহলে আমাদের এখানে গসাগু সমান আসলো 60 ও 36-এর গসাগু সমান 12। অতএব সম্ভাব্য শিশুর সংখ্যা হবে 12 জন। এবার বলেছে প্রত্যেকে কতটি করে পেন্সিল পাবে। তাহলে প্রত্যেকে পেন্সিল পাবে, তাহলে 60 ভাগ হলো 12 সমান 5টি এবং প্রত্যেক শিক্ষার্থী খাতা পাবে সমান 36 ভাগ হলো 12 সমান 3টি। অতএব উত্তর হবে 5 আর 3। প্রিয় শিক্ষার্থীরা,
আর যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা আগেই করানো হয়েছে, তোমরা ভালোভাবে করবে, পরীক্ষা ভালোভাবে দিবে। এবং এখানে জ্যামিতির কিন্তু একটি কোশ্চেন থাকবে। এখানে 19 এবং 20 দাগে বলা আছে সমবাহু ত্রিভুজ কাকে বলে। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এবং সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। 6 সেন্টিমিটার এবং 2টি 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। তোমরা এ দুটি প্রশ্ন ভালোভাবে করবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করি। আল্লাহ হাফেজ।